আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকে পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আমি আজ তোমাদের এক্সট্রা একটা ক্লাস নিচ্ছি, যেটার প্রেজেন্ট থাকবে না। প্রেজেন্ট তোমাদের গতকালকের যে প্রেজেন্ট দিয়েছিলে সেই প্রেজেন্টটি এটার কাউন্ট হবে। কারণ আমরা দেখেছি কয়েকটা ক্লাস নিতে গেলে বিদ্যুৎ বিভ্রাট, পাশাপাশি আবার দেখা যাচ্ছে নেটওয়ার্কের সমস্যা, যার কারণে আমি ক্লাসটা পরিপূর্ণভাবে নিতে পারছি না। সেই প্রেক্ষাপটে আজকে অতিরিক্ত একটা ক্লাস আমি নেওয়ার চেষ্টা করছি। যারা আজকের ক্লাসে উপস্থিত থাকতে পারবে না তারা পরবর্তীতে এই ক্লাসটা, ভিডিওটা যেহেতু সেভ থাকবে, সো সেখান থেকে দেখে নিতে পারবে। তো আমার পরিচিতি সম্পর্কে আশা করি তোমরা জানো, তারপরেও আবার যেহেতু নতুন ক্লাস, নতুন ভাবে নিজেকে উপস্থাপন করা উচিত। আমি সোহেল রানা, জুনিয়র ইন্সট্রাক্টর, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। যাই হোক, আমরা আজকে যে ক্লাসটা নেব, যেটা ফার্স্ট সেমিস্টারের বেসিক ইলেকট্রিসিটি, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি, এছাড়াও আরেকটা সাবজেক্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স, সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার, এনভায়রনমেন্টাল টেকনোলজি। তো এই ক্লাসটার আমি গতদিন কিছু পড়িয়েছিলাম তোমাদেরকে। আজকে আমরা সেই টপিকসের কিছু টপিকস অ্যাভয়েড করে পরবর্তীতে কয়েকটা ম্যাথ করব এবং একটা চেষ্টা করব পরবর্তী অধ্যায় থেকে কিছু বোঝানোর জন্য। এখানে একটা প্রশ্ন, আমি আগে আমি প্রশ্নটা দেখাও, তোমরা আশা করি প্রশ্নটা দেখতে পাচ্ছ। আমি এখান থেকে আজকে ব্যাখ্যাটা করছি, প্রশ্ন থেকে আমার আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। যাই হোক, আমরা এখানে প্রশ্নটা দেখো। 500 মিটার লম্বা একটা তারের রোধ দেওয়া আছে 0.75 ওহম এবং তারটির ব্যাস হচ্ছে 1.2 সেন্টিমিটার। ফলে তারের আপেক্ষিক রোধ কত? আমরা যেহেতু লম্বা এল দৈর্ঘ্য 500 মিটার আর রেজিস্ট্যান্স হচ্ছে 0.75 ওহম, আর ডি অর্থাৎ তারটির ব্যাস হচ্ছে 1.2 সেন্টিমিটার। এই 1.2 সেন্টিমিটার থেকে আমরা যেহেতু সিজিএস পদ্ধতিতে করবো না, আমরা করবো এমকেএস পদ্ধতিতে, তাই আমরা সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যাব। আমরা জানি সেন্টিমিটার থেকে মিটারে নিতে হলে 100 দ্বারা ভাগ করে দিতে হয়, তাহলে আমরা সেটাই করলাম। সেন্টিমিটার থেকে মিটারে নিতে হলে tan ইনভার্স 2 দ্বারা গুণ করে দেওয়া অথবা 100 দ্বারা ভাগ করে দেওয়া, সেম কথা। tan ইনভার্স 2 মিটার, রোর মান বের করতে হবে। আমরা জানি আর সমান রো এল বাই এ। আমরা আর সমান রো এল বাই, কিন্তু কথা হচ্ছে আমাদের এখানে ডির মান দেওয়া আছে, আমাদেরকে এর মান লাগবে। যেহেতু এর মান লাগবে, সো আমরা এখানে দেখো এর মানটা বের করে নিচ্ছি। a ইকুয়াল টু পাই ডি স্কয়ার ডিভাইডেড বাই 4। আমরা জানি এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেহেতু আমরা কন্ডাক্টরটা প্রসেসরটা গোলাকার, তাই আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র ইউজ করেছি। এখানে a ইকুয়াল টু পাই ডি স্কয়ার ডিভাইডেড বাই 4, পাই এর মান বসিয়েছি এবং ডি এর মান যেটা আমাদের বের করা হয়েছে সেটা স্কয়ার ডিভাইডেড বাই 4 ক্যালকুলেশন করেছি। এত মিটার স্কয়ার, এখানে কিন্তু মিটার স্কয়ার লেখা আছে, এটা মিটার স্কয়ার লিখতে পারো, আবার তুমি চাইলে বর্গ মিটার লিখবে। হ্যাঁ, মিটার স্কয়ার না লিখে কি লিখবে? বর্গ মিটার। মিটার স্কয়ার লিখলেও কোনো সমস্যা নেই, একই কথা, মিটার স্কয়ার। কিন্তু ক্ষেত্রফলের একক কিন্তু মিটার স্কয়ার, এটা খেয়াল রাখতে হবে, বা বর্গ মিটার, এটা খেয়াল রাখতে হবে।
আর ক্যালকুলেশন করার সময় খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যেহেতু সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে ক্যালকুলেশন করবে, এখানে একটু মনোযোগ দিয়ে ক্যালকুলেশনটা করবে। প্রথমে একটা ব্রেকেট দিবে, ব্রেকেট দিয়ে 3.1416 লিখে ইনটু আরেকটা ব্রেকেট দিবে 1.2 ইনটু tan ইনভার্স 2, ব্রেকেট কমপ্লিট করে স্কয়ার দিবে, দিয়ে আরেকটা ব্রেকেট কমপ্লিট করবে, যেহেতু প্রথম ব্রেকেটটা এখান থেকে শুরু করছে। আরেকটা ব্রেকেট কমপ্লিট করে তারপরে ভাগ ডিভাইডেড বাই নিচেরটা লিখবে। হ্যাঁ, না হলে কিন্তু আনসার এলোমেলো আসবে এবং তুমি উত্তরটা তোমার চেঞ্জ হয়ে যেতে পারে। তারপরে আমরা জানি আর সমান রো এল বাই এ, সেখান থেকে রোর মান বের করলে আর এ ডিভাইডেড বাই এল, আমরা মানগুলো শুধু বসিয়ে দিয়েছি। ক্যালকুলেশন করলে আমরা জানি আপেক্ষিক রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম মিটার, ওহম মিটার সিজিএম কেস পদ্ধতিতে, আর সিজিএস পদ্ধতিতে ওহম সেন্টিমিটার। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে। আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এখানে দেখো আরেকটা ম্যাথ আমাদের এখানে শো করছে, 0.005 ওহম রোধ বিশিষ্ট 50 মিটার 50 মিটার দীর্ঘ একটি অ্যালুমিনিয়াম তারের ব্যাস কত হবে। প্রশ্নটা বলা হয়েছে যে অ্যালুমিনিয়াম তারের ব্যাসটা কত হবে, মানে ব্যাস মানে কি, তাহলে ডি এর মানটা আমাকে বের করতে হবে। যেহেতু ব্যাস বলছে তার মানে ডি এর মানটা আমাকে বের করতে হবে। যদি তারের রেজিস্টিভিটি এত ওহম সেন্টিমিটার হয়, খেয়াল করে দেখো এখানে রেজিস্টিভিটির মানটা দেওয়া, এককটা কি দেওয়া আছে, ওহম সেন্টিমিটার। এটা কিন্তু ঝামেলাযুক্ত। হ্যাঁ, ওহম সেন্টিমিটার দেওয়া মানে কি, আমার সিজিএস পদ্ধতি দেওয়া আছে, সিজিএস পদ্ধতিতে এটার মানটা দেওয়া আছে। সো আমাকে ম্যাথটা করতে হলে এখানে খেয়াল রাখতে হবে যে কোনো একটা পদ্ধতি আমাকে ইউজ করতে হবে, হয় সিজিএস পদ্ধতি ইউজ করবা, না হলে এমকেএস পদ্ধতি, তোমার যেটা, তোমার যে পদ্ধতি ইউজ করতে ইচ্ছে সেটাই ইউজ করতে হবে, ইউজ করব আমরা এখানে। এখন আমাদের যেহেতু এখানে যেহেতু রেজিস্টিভিটিটা দেওয়া আছে, আমরা জানি রেজিস্টিভিটির উপরে আসলে আমার মাউসটা আসলে ভালো কাজ করছে না, মাউস বাদ। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে আমার এখানে এত ওহম রোধ বিশিষ্ট এত মিটার দীর্ঘ, যেহেতু আমাদের ওহম সেন্টিমিটারে দেওয়া আছে, সো আমি সিজিএস পদ্ধতিতে ম্যাথটা করলে সবচেয়ে বেটার হয়, সিজিএস পদ্ধতি। ঠিক আছে, তাহলে আমি সবগুলারে সেন্টিমিটারে নিয়ে আসবো, অর্থাৎ এটা সেন্টিমিটারে থেকে যাবে, বাকি সবগুলোকে সেন্টিমিটারে নিয়ে আসবো। তাহলে কি করেছি, আর ইকুয়াল টু দেওয়া আছে 50 মিটার ছিল, এটাকে সেন্টিমিটারে নিয়ে নিয়েছি। আর আপেক্ষিক রেজিস্ট্যান্স 2.8 ইন্টু টেন ইনভার্স 8 ওহম সেন্টিমিটার, যা আছে তাই রেখে দিয়েছি, এটা কোনো চেঞ্জ করিনি, যেহেতু সেন্টিমিটার আছে বাকি সবগুলো সেন্টিমিটারে করে নিয়েছি। ডি ইকুয়াল টু হোয়াট। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু অ্যালুমিনিয়ামের তারের ব্যাস নির্ণয় করতে বলছে, ব্যাস মানে ডি এর মানটা যেহেতু নির্ণয় করতে বলছে, আমরা তো অলরেডি আগে থেকে জানি যে ডি এর মান যদি আমরা বের করতে যাই, ডি এর মান যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের এর মান লাগবে, কারণ এ ডি কিন্তু এর মধ্যে আছে। অর্থাৎ আমরা জানি এই প্রসেসরের ক্ষেত্রফল এ ইকুয়াল টু পাই ডি স্কয়ার ডিভাইডেড বাই 4, এ ইকুয়াল টু পাই ডি, এই যে খেয়াল করো এখানে লেখা আছে এ ইকুয়াল টু পাই ডি স্কয়ার ডিভাইডেড বাই 4। তাহলে আমরা এখানের মাধ্যমে জানতে পারি ডিটা কোথায় পাবো, এ জানা থাকলে আমার ডি এর মানটা পেয়ে যাব, এ জানা থাকলে আমার ডি এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখন এ জানতে চেষ্টা করি। প্রথমত আমরা জানি আর সমান রো এল বাই এ, আর সমান রো এল বাই এ। এখানে রো এর মান দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে, আর এর মানও দেওয়া আছে, তাহলে এ ইকুয়াল টু রো এল বাই আর। আমরা সবগুলো মান বসালাম, ইকুয়াল টু এত সেন্টিমিটার স্কয়ার, বর্গ সেন্টিমিটার আর কি, যেহেতু এগুলো সেন্টিমিটারে আছে, এল এর মানও সেন্টিমিটারে আছে, তারপরে এর মানটা তাহলে আমাদের কিসে বের হবে, অবশ্যই সেন্টিমিটার স্কয়ার অর্থাৎ বর্গ সেন্টিমিটারে বের হবে, এবং তাই বের হয়েছে। তাহলে 28 সেন্টিমিটার স্কয়ার অর্থাৎ 28 বর্গ সেন্টিমিটার বের হয়েছে এর মানটা। হ্যাঁ, প্রসেসরের ক্ষেত্রফল। এখন আবার যেহেতু আমরা জানি এ ইকুয়াল টু পাই ডি স্কয়ার ডিভাইডেড বাই 4, আমরা এটা লিখলাম, লিখে বা ডি স্কয়ার ইকুয়াল টু কি, এই 4টা এর সাথে গুণ হয়ে যাবে আর পাইটা ডিভাইডেড বাই ভাগ হয়ে যাবে না। তাহলে ক্যালকুলেশন করলে আবার ডি ইকুয়াল টু উভয়পক্ষ বর্গমূল করে দিলে কি হয়, ওইখানে বর্গমূল হয়ে যায়, বর্গমূল হয়ে গেলে 4 এর উপর বর্গমূল হলে 2 হয়ে যায়, আর রুট ওভার ডিভাইডেড বাই পাই। অর্থাৎ অনেকে যদি না বুঝে থাকো, আমি এটার ক্যালকুলেশনটা একবার পাশে করিয়ে দিচ্ছি। দেখো আমরা জানি এ ইকুয়াল টু কি, পাই ডি স্কয়ার ডিভাইডেড বাই 4, এ ইকুয়াল টু, আমাদের একটু আসলে
আমি কিন্তু তোমাদের অনেক আগেই চলে গেছি, অর্থাৎ আমাদের কিন্তু প্রায় সপ্তম অধ্যায় পর্যন্ত শেষ, ষষ্ঠ থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত শেষ। এখন আপাতত আমি টানতেছি শুধুমাত্র যারা টিএসসি থেকে আসছে তাদের জন্য। হ্যাঁ, আর আমার ইউটিউব লিংক দেওয়া আছে তোমাদের এখানে। এই ইউটিউব লিংকটা সবাই সাবস্ক্রাইব করে ফেলবে ইউটিউব লিংকটা। এইটা সাবস্ক্রাইব করলে এখানে কিন্তু সকল ধরনের ক্লাসগুলো, আমার যে ক্লাসগুলো এখন পর্যন্ত হয়েছে সবগুলো আছে। তার মানে তোমার কিন্তু মিড টার্মের সিলেবাস কমপ্লিট। হ্যাঁ, যারা আগে থেকে মানে আমাদের এখানে ভর্তি আছে ফার্স্ট সেমিস্টার, তাদের কিন্তু মিড টার্মের সকল মানে যতটুকু মিড টার্ম দরকার ততটুকু পর্যন্ত টোটালি কমপ্লিট হয়ে গেছে। সুতরাং তাদের আর এই কথা বললে হবে না যে স্যার এখনো দ্বিতীয় অধ্যায় রয়ে গেছি বা তৃতীয় অধ্যায় রয়ে গেছি, স্যার আমাদের তো অনেক তোমাদের ওই সপ্তম অধ্যায় পর্যন্ত আগেই কমপ্লিট হয়ে গেছে, সুতরাং ওইটা আর বলে লাভ নাই। হ্যাঁ, আমাদের এখন যতটুকু টানতেছি এটা শুধুমাত্র কাদের জন্য, যারা টিএসসি থেকে এসেছো তাদের জন্য শুধুমাত্র একটু টানা। কিন্তু তোমাদের কিন্তু সিলেবাস এগুলো কমপ্লিট হয়ে গেছে মিড টার্ম পর্যন্ত, এটা কিন্তু মাথা নিয়ে কাজ করবে। আচ্ছা, ইকুয়াল টু পাই ডি স্কোয়ার বাই 4 আমরা জানি। এখান থেকে আমরা যদি ডি স্কোয়ারটা রেখে দিই তাহলে ঘটনাটা কি ঘটে? তাহলে ডি স্কোয়ার যদি এখানে থেকে যায় তাহলে ডি স্কোয়ার, আসলে ইয়াতে লেখা অনেক কষ্ট, মাউস থাকলে তাও পারতাম, আমার মাউসটা কাজ করছে না। তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু 4a, আমার এখানে 4 ইন্টু এ থাকতেছে তাই না, 4a ডিভাইডেড বাই পাই। আশা করি তোমরা বুঝছো, আর গুণ করে দিলে পাই। আর এবার উভয়পক্ষকে আমরা বর্গমূল করব, উভয়পক্ষকে বর্গ, যেহেতু ডি এর উপরে এটা আমাদের তুলতে হবে, সো উভয়পক্ষকে বর্গমূল করলে এটা উঠে যাবে। উপপক্ষ বর্গমূল করলে এখানে শুধু থাকে কে, ডিটা থাকে, শুধু ডি ইকুয়াল টু ডিটা থাকে। ডি ইকুয়াল টু তাহলে কত পেয়ে যায়, 4 এর উপর বর্গমূল করলে আমরা জানি 4 এর উপর বর্গমূল করলে হয় 2, তাহলে আমরা সরাসরি এখানে 2 লিখে দিতে পারি। 4 এর উপর বর্গমূল করলে হয় 2, আর 2 ইন্টু এবার বাকিটা ওইটার উপর বর্গমূল বসাই দিই, 2 ইন্টু রুট ওভার a ডিভাইডেড বাই পাই, a ডিভাইডেড বাই পাই। আশা করি জিনিসটা ক্লিয়ার, এবং আমরা সেটাই করেছি এখানে, a ডিভাইডেড বাই পাই। এই যে দেখো আমাদের এখানে সূত্র এখানে সেটাই এসছে। তাহলে এই যে ডি ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার এ ডিভাইডেড বাই পাই, আমরা সেখানে কি করেছি, ইকুয়াল টু 2 ইন্টু এর মান বসাইছি, 28 সেন্টিমিটার ছিল, সেন্টিমিটার স্কোয়ার ছিল বা বর্গ সেন্টিমিটার, সেটা মান বসাই দিয়েছি, ডিভাইডেড বাই পায়ের মান 3.1416 বসায় ইকুয়াল টু এত সেন্টিমিটার পেয়ে গেছি। হ্যাঁ, আমাদের আনসার শেষ। আমি আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। এরপরে পরবর্তী টপিক, আশা করি এই অঙ্কগুলো কোনো ব্যাপার না, এটাও আমি গত ক্লাসে তোমাদের বুঝিয়েছিলাম। এত কিলোমিটার দৈর্ঘ্য দেওয়া আছে, এত কিলোমিটার থেকে আমরা 1000 গুণ করে মিটারে নিয়ে নিয়েছি। তারপর প্রসেসর দেওয়া আছে এত সেন্টিমিটার ইন্টু এত সেন্টিমিটার, আমরা সেটা দুইটা গুণ করলে এত বর্গ সেন্টিমিটার চলে আসবে, আবার এটাকে 1000 দ্বারা ভাগ করলে বর্গ মিটার স্কোয়ারে চলে আসবে। হ্যাঁ, তাই করছি, আমরা বর্গ মিটার স্কোয়ারে নিয়ে আসছি। ট্যান ইনভার্স 4 দ্বারা গুণ করলে অথবা 1000 দ্বারা, ট্যান ইনভার্স 4 দ্বারা গুণ করছি, বা 100 ইন্টু 100, 1000 না সরি ভুল হয়েছে, 100 ইন্টু 100 দ্বারা যদি আমরা ভাগ করি অথবা ট্যান ইনভার্স 4 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে সেটা কোথায় চলে যায়, মিটার স্কোয়ারে চলে যায়। মিটার স্কোয়ারে নিয়ে গেছি। আবার আপেক্ষিক রেজিস্ট্যান্স যেহেতু ওম মিটারে দেওয়া আছে, আর ইকুয়াল টু রোয়েল বাই আমরা শুধু মান বসাই দিচ্ছি, আনসার হয়ে গেছে। আমি আশা করি তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে কোনো একদিন আমি এগুলো সম্পর্কে হয়তো তোমাদের একটা লেসন প্ল্যান বা কোনো একটা ইয়া তোমাদের কাছে চাইবো। সুতরাং তোমরা আগে থেকে সবকিছু রেডি করে ফেলো, বেশ। এরপর এখানে একটা প্রশ্ন দেখো, যে একটি তারের রোধ দেওয়া আছে 4 ওহম, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এইটা দেখো। এইটা প্রশ্নটা, একটি তারের রোধ 4 ওহম, একই পদার্থের অপর একটি তারের দৈর্ঘ্য ও ব্যাস যথাক্রমে দ্বিগুণ হলে দ্বিতীয় তারের রোধ কত? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পড়াচ্ছি এখন, এটা পরীক্ষা আসতে পারে। তো এই রকমের কিছু ম্যাথ আছে, এগুলো তোমরা বাসায় করবে।
আমি আবার বলছি, একটি তারের রোধ দেওয়া আছে 4 ওহম, তাইলে এখানে কয়টা তার? একই পদার্থের অপর একটি তারের দৈর্ঘ্য, তার মানে এখানে বোঝা যাচ্ছে কয়টা তার? দুটো তার। এখানে কয়টা তার? দুটো তার। আমরা তো জানি যে, মনে রাখবে, আপেক্ষিক রেজিস্ট্যান্স যেটাকে স্পেসিফিক রেজিস্ট্যান্স বলি, সেটা কিন্তু প্রত্যেকটা ইকুইপমেন্টের এক এক দেশের জন্য এক এক রকম হলেও একটি দেশের জন্য একই সাইজের বা একই তাপমাত্রার জন্য একই রকম। অর্থাৎ তামার আপেক্ষিক রেজিস্ট্যান্স আমাদের বাংলাদেশে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যা হবে, অন্যান্য দেশেও 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাই হবে। যেহেতু যদি এখানে তার দুইটা যদি একই পদার্থের হয়, তার মানে একটা তার যদি তামার হয়, আরেকটা তার নিশ্চয় তামার, অথবা একটা তার যদি অ্যালুমিনিয়ামের হয়, আরেকটা তার নিশ্চয়ই অ্যালুমিনিয়ামের। যেহেতু একই পদার্থের বলা আছে, যেহেতু একই পদার্থের এখানে বলা আছে, তার মানে যে তার দুইটা ইউজ করা হয়েছে, দোনোটা তারই কি সেম কোয়ালিটির, অর্থাৎ সেম ম্যাটেরিয়ালসের তৈরি। অর্থাৎ সেটা অ্যালুমিনিয়ামের হলে অ্যালুমিনিয়ামের, সেটা কপারের হলে কপারের। তাহলে আমরা জানি কপার, অ্যালুমিনিয়াম, স্বর্ণ, রূপা যেটাই হোক না কেন, যদি একই পদার্থের হয় তাহলে তাদের কি সমান হবে? তাদের আপেক্ষিক রেজিস্ট্যান্স সমান হবে, অর্থাৎ রো রো এর মানটা যেটা বলি সেটা সমান হবে। এটা একটু মনোযোগ দিয়ে দেখো। একই পদার্থের কোনো কোনো পরিবাহী যদি বলা হয় যে সেটা তামা হোক, হয়তো তামার হলে দুটোটাই তামার, অ্যালুমিনিয়ামের হলে দুটোটাই অ্যালুমিনিয়ামের। আমরা জানি অ্যালুমিনিয়ামের আপেক্ষিক রেজিস্ট্যান্স আর আরেকটা অ্যালুমিনিয়ামের আপেক্ষিক রেজিস্ট্যান্স সেম হবে। দুটো অ্যালুমিনিয়ামের আপেক্ষিক রেজিস্ট্যান্স সেম হবে, অর্থাৎ রো এর মানটা। তাহলে আমরা এখানে রো দুইটা যদি ইউজ করি, রো 1 রো 2 দুইটাই সমান, কিসের সমান? রো এর সমান। আমি আশা করি বুঝাতে পারলাম। তাহলে প্রথম তারের রো যা হবে, দ্বিতীয় তারের রো তাই হবে। তাহলে আমরা একটা রোই ধরতে পারি, অর্থাৎ রো 1 ইকুয়াল টু রো 2, রো 1 ইকুয়াল টু রো 2 ইকুয়াল টু রো, মানে আপেক্ষিক রেজিস্ট্যান্স সেম। আচ্ছা, আসো, আমরা তো জানি আর সমান রো এল বাই এ। যেহেতু একটি তারের রোধ দেওয়া আছে 4 ওহম, একই পদার্থের অপর একটি তারের দৈর্ঘ্য ও বের যথাক্রমে প্রথমটির দ্বিগুণ। আচ্ছা, যাই হোক, আমরা প্রথমে একটা একটা দেখি। প্রথম তারের রোধ দেওয়া আছে 4 ওহম। আমরা প্রথম ক্ষেত্রে আর 1 ইকুয়াল টু 4 ওহম বসাইলাম। এবার প্রথম তারের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য জানি না, বলা আছে অপর একটি তারের দৈর্ঘ্য ও ব্যাস প্রথমটার দ্বিগুণ। অপর একটি তারের দৈর্ঘ্য এবং ব্যাস মানে দ্বিতীয় তারের দৈর্ঘ্য এবং ব্যাস হচ্ছে প্রথমটার দ্বিগুণ। কিন্তু প্রথম তারের দৈর্ঘ্য জানি না, ব্যাসও জানি না। সো আমরা কি করেছি? আমরা এখানে দৈর্ঘ্য এবং ব্যাসটা ধরে নিয়েছি, বা দৈর্ঘ্য এবং ব্যাসটা আমরা কি করেছি? আমাদেরকে ইয়া করে নিতে হবে, অর্থাৎ ধরে নিতে হবে। তাহলে আমরা এখানে ম্যাথটা আমি করাতে চেষ্টা করি এখানে। তাহলে প্রথম ক্ষেত্রে এখানে আর 1 দেওয়া আছে কত? আর 1 ইকুয়াল টু, তাহলে আর 1 ইকুয়াল টু কত দিতে পারি? এখানে 4 ওহম, 4 ওহম। আমরা মেইন সূত্র জানি যে আর ইকুয়াল টু রো এল বাই এ, আর ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে আমার কয়টা থাকবে? ওহম। আর ইকুয়াল টু রো এল বাই এ। রো তো দোনো, যেহেতু দুইটা তার এখানে দোনোটা একই পদার্থের, তাহলে রো সমান, রো দোনোটার ক্ষেত্রে সমান। রো এল দরকার আর এ দরকার। তাহলে এখানে এল ইকুয়াল টু, কমা দিয়ে নিলাম, প্রথম ক্ষেত্রে লিখতেছি এল ইকুয়াল টু এল 1 ইকুয়াল টু ধরলাম এল। প্রথম তারের দৈর্ঘ্য কত ধরলাম? প্রথম তারের দৈর্ঘ্য এল ধরলাম, এল 1 ইকুয়াল টু এল। যেহেতু আমাদের প্রথম তারের দৈর্ঘ্যটা দেয়া নাই, সো প্রথম তারের দৈর্ঘ্য এল ধরে নিলাম। এবং এবার আসো, এবার আরেকটা কি বলছে এখানে, কিন্তু প্রশ্নটা একটু ইয়ে আছে, যেহেতু এ দিয়ে করা আছে, যদিও হয়ে যায়, কিন্তু কথা হচ্ছে এখানে একটু সমস্যা আছে। যেহেতু আমার এখানে কিন্তু ব্যাস বলা আছে, এখানে কিন্তু খেয়াল করো, এখানে কিন্তু ব্যাস বলা আছে, ক্ষেত্রফল বলে নাই না। এখানে দেখো ব্যাস বলছে, কিন্তু ওরা কি ধরে নিছে? ক্ষেত্রফল। ওরা ম্যাথটা করছে কি দিয়ে? ক্ষেত্রফল দিয়ে ম্যাথ করা আছে এখানে। সো এটাকে আমার মতে এটা অ্যাভয়েড করতে হবে, এটা করলে হবে না। হ্যাঁ, আচ্ছা, আমার ব্যাস দেওয়া আছে, যেহেতু ব্যাস দেওয়া আছে, সুতরাং আমার কি দেওয়া আছে? ব্যাস। ব্যাস তাহলে কি দ্বারা প্রকাশ করি? ডি ওয়ান দেওয়া আছে। কত দেওয়া আছে? ডি ওয়ান ধরলাম, ডি ওয়ান প্রথমটার ব্যাস। আমি ছোট হাতের ডি ইউজ করি, যদিও এখানে বড় হাতের ইউজ করেছি, এটা ছোট হাতের ইউজ করি, তাহলে তোমাদের
এতক্ষণ যেহেতু ছোট হাতের ইউজ করে আসছি, সো ছোট হাতের ইউজ করতেছি। D1 অর্থাৎ প্রথমটার ব্যাস তো দেওয়া নাই, আমরা ধরে নেব কত ধরে নেওয়া যায়, ডি ধরে নিলাম। D1 ইকুয়াল টু ডি, D1 ইকুয়াল টু ডি ধরে নিলাম। এখন সুতরাং যেহেতু কন্ডিশন একটা দেওয়া আছে দ্বিতীয় তারের, কি কি কন্ডিশনটা বলা আছে, দ্বিতীয় তারের রোধ কত, R2 ইকুয়াল টু কোয়াট, প্রশ্নটা হচ্ছে R2 ইকুয়াল টু কোয়াট, প্রশ্ন হচ্ছে কি R2 ইকুয়াল টু কোয়াট। তো আমি R2 ইকুয়াল টু কোয়াট লিখে নিলাম। R2টা আমাদেরকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। আর এখন অন্যান্য কন্ডিশনের কথা কি বলা আছে দেখি তো। একই পদার্থের অপর একটি তার, যেহেতু একই পদার্থের বলা হয়েছে তাহলে মানে রো 1 ইকুয়াল টু রো 2, দুটোটা সমান, রো একটাই ইউজ করতে পারি আমরা। অপর একটি তারের দৈর্ঘ্য এবং ব্যাস যথাক্রমে প্রথমটির দ্বিগুণ অর্থাৎ দৈর্ঘ্য, দ্বিতীয় তারের দৈর্ঘ্য অর্থাৎ L2, দ্বিতীয় তারের দৈর্ঘ্যটা কি বলছে, L2 ইকুয়াল টু প্রথমটার দ্বিগুণ। তাহলে প্রথমটা কত, L, প্রথমটা যদি L1 ইকুয়াল টু L হয় তাহলে প্রথমটা দ্বিগুণ বলছে দ্বিতীয়টা, তাহলে আমরা লিখতে পারি 2L। আমার কথা আশা করি বোঝা যাচ্ছে, 2L। আবার এখানে দেখো দ্বিতীয়টা বলা হয়েছে ব্যাস প্রথমটার দ্বিগুণ, তার মানে D2 ইকুয়াল টু কি, দেখো D2 ইকুয়াল টু প্রথমটার দ্বিগুণ, তাহলে প্রথমটা কত, ডি, প্রথমটা যেহেতু ডি ধরে নিচ্ছি তাহলে আমরা লিখতে পারি 2D। আমি আশা করি বুঝাতে পারলাম। যেহেতু আমার এখানে খেয়াল করে দেখো D1 ইকুয়াল টু ডি আর D2 ইকুয়াল টু 2D, আমার মূলত লাগবে A1 আর লাগবে A2। যেহেতু আমার ম্যাথটা করতে গেলে সেখানে A1 আছে আর একটা কি আছে, A2 আছে, A1 আর A2। তাহলে আমাকে এখন কি লাগবে, A1 আর A2 লাগবে। তাহলে A1 ইকুয়াল টু পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে সুতরাং তাহলে আমরা লিখি, আমরা এখন কি বের করব, A1। তাহলে A1 ইকুয়াল টু কি, আমরা তো দেখতে পাচ্ছি মোটামুটি যে A1 ইকুয়াল টু পাই D1 ডিভাইডেড বাই 4। তো যেহেতু এখানে আমাদের D1 এর মান বের করে নিয়েছি ডি, তাহলে আমরা সরাসরি লিখি পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই, স্কোয়ার বসাই দিব আমরা এখানে, ডিভাইডেড বাই 4। একটা পেয়ে গেছি A1। তাহলে A2 ইকুয়াল টু কি হবে, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমি A2 ইকুয়াল টু যদি বসাই, A2 ইকুয়াল টু প্রশ্ন হচ্ছে ইকুয়াল টু পাই D2 স্কোয়ার ডিভাইডেড বাই 4। A2 ইকুয়াল টু পাই D2 স্কোয়ার ডিভাইডেড বাই 4 আমরা জানি। তাহলে পাই যদি বসাই এখানে, এবার D2 স্কোয়ার, D2 মানে কি 2D, পাই D2 স্কোয়ার ডিভাইডেড বাই 4, তাহলে 2D আমি ব্রেকেট দিয়ে লিখলাম 2D ব্রেকেট কমপ্লিট হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। আশা করি তোমরা বুঝতে পারছো, তাই তো হওয়ার কথা। হ্যাঁ, A2 ইকুয়াল টু পাই 2D স্কোয়ার মানে D2 স্কোয়ার ডিভাইডেড বাই 4।
এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাচ্ছি, এই 2 স্কয়ার, এই 2 স্কয়ার ইকুয়াল টু কিন্তু 4, 2 স্কয়ার ইকুয়াল টু 4। তাহলে আমরা এখানে পাই যে পাই 4 ডি স্কয়ার ডিভাইডেড বাই 4। তাই নয় কি? এখান থেকে দেখো 4 4 কাটা যায়, উপরে নিচে 4 4 কাটা যায়, তাহলে এ টু ইকুয়াল টু কি থাকে শেষ পর্যন্ত? এ টু ইকুয়াল টু থাকতেছে পাই ডি স্কয়ার, শুধুমাত্র কি থাকতেছে? পাই ডি স্কয়ার। এ টু ইকুয়াল টু পাই ডি স্কয়ার থাকতেছে। তার মানে এই অঙ্কটা কি হয়েছে? এখানে যে এটা করা আছে এটা পুরোটা অঙ্কই হয়নি, পুরাটা ম্যাথ হয়নি, এখানে একটু খেয়াল রাখতে হবে। তোমাদের বইয়ে হয়তো এভাবে দেওয়া আছে কিন্তু এই অঙ্কটা হয় নাই। যেহেতু আমরা দেখতেছি যে a1 ইকুয়াল টু পাই ডি স্কয়ার ডিভাইডেড বাই 4 আর a2 ইকুয়াল টু শুধু পাই ডি স্কয়ার, আমরা ক্যালকুলেশন করে এটা মানটা পেয়েছি। হ্যাঁ, এরপর আসি, না মূলত কথা হচ্ছে কি, প্রতিদিন রেগুলার ক্লাস নিতে গেলে এই কারেন্ট জায়গায়, বিদ্যুৎ জায়গায় নয়তো ইন্টারনেট নাই, তো চিন্তা করলাম আজকে একটু এক্সট্রা একটা নিয়ে সে প্রেক্ষাপটে। আচ্ছা যাই হোক আমরা, আচ্ছা ওকে আল্লাহ হাফেজ। তাহলে আমরা a1 পেয়েছি, a2 পেয়েছি। এবার আসি মেইন অঙ্কে। তাহলে আমরা জানি r1 ইকুয়াল টু রো l1 ডিভাইডেড বাই a1, আবার r2 ইকুয়াল টু রো l2 ডিভাইডেড বাই a2। আমরা সেখানে কি করব? আমরা সেখানে উপপক্ষকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব, ভাগ করলে এই ক্যালকুলেশন হবে, ক্যালকুলেশন করলে এভাবে করে a1 a2 পেয়ে যাব, a1 a2 a1 a2 এর মানটা বসাই দেব আমরা সেখানে কষ্ট করে। ম্যাথটা পুরোপুরি করা উচিত, যেহেতু আমি এখন আমরা জানি এ দিয়ে এই প্রশ্নটা লিখবো, এটা লিখবো, এই অপশনটা লিখার পর এবার আমরা উভয়পক্ষকে ভাগ করে দেবো। তাহলে ভাগ করে দিলে কি হয়, শেষ পর্যন্ত আমরা এইটা পাবো, এই যে এইটা পাবো, এইটা, এগুলো ঠিক আছে, এই লাইনটা ঠিক আছে, এখানে যেভাবে দিয়েছে ঠিক সেভাবে বসাবো, এগুলো ঠিক আছে। বসানোর পর এটা যদি বসায় আমরা ক্যালকুলেশন করে এই দুইটা লাইন বসাবো, এটা আর আমরা জানি, মানে এক কথায় এখান থেকে এতটুকু এতটুকু এর পরের সেকশন আমরা করব, মানে আমি এটা করছি না। তাহলে আমরা শেষ পর্যন্ত এখানে কি পাচ্ছি? শেষ পর্যন্ত এখানে পাচ্ছি দেখো r2 ডিভাইডেড বাই r1 ইকুয়াল টু, মানে এই দুইটা ক্যালকুলেশন করার পর আমি দাগ দিয়ে দিয়েছি দুইটা, এই দুইটা ক্যালকুলেশন এটা ঠিক থাকবে। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করার পর আমরা কি পাচ্ছি? শেষ পর্যন্ত এখানে পাচ্ছি L2, উপর হচ্ছে L2 ডিভাইডেড বাই, অবশ্যই তুমি সরাসরি এটা লিখে দিলে হবে না, এগুলো লিখতে হবে। এই যে আমরা জানি এই দুইটা লিখতে হবে, r1 ইকুয়াল টু রো l1 ডিভাইডেড বাই a1 এক নং সমীকরণ, তারপর r2 ইকুয়াল টু r রো l2 ডিভাইডেড বাই a2 দুই নং সমীকরণ, দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই, ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে এই r1 ডিভাইডেড বাই r2 ইকুয়াল টু এই উপরেরটা পুরোটা বসাবো ডিভাইডেড বাই নিচেরটা পুরোটা বসাবো, উপরেরটা এখানে রাখলে নিচেরটা যদি উল্টে যাবে, পাশে গুণ আকারে আনি তাহলে উল্টে যাবে, উল্টে গেলে রো রো কাটা গেল, দুইটা রো একসাথে কাটা গেল। তারপরে আমরা এবার কি করলাম, তাহলে আমাদের থাকলো কি L2 ডিভাইডেড বাই A2 ইনটু A1 ডিভাইডেড বাই 4, এটাই থাকলো, সেটাই আমরা লিখছি।
কিন্তু তোমাদেরকে কিন্তু পুরোটা লিখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। কেউ যদি মনে করে যে স্যার এতটুকু লিখে দিছে সরাসরি আমার এটা লিখলে হবে, তাহলে তারটা ভুল হবে, আমি মার্ক দেবো না কিন্তু। L2 ডিভাইডেড বাই A2 ইনটু দিয়ে এরপর কোনটা বসাতে হবে, A1 ডিভাইডেড বাই 4। আমাদের থাকতেছে কি A1 ডিভাইডেড বাই 4, 4টা কোথা থেকে আনছে, L2 আর কি, L2 এর মানটা বসায় দিচ্ছি। তা এখানে ভুল আছে একটু, আমি আমি নিজের মতো করে আমি এতটুকু লিখছি যে যেহেতু রো 1 এই রো আর এই রো কাটা গেছে, তাহলে আমাদের থাকতেছে L2 ডিভাইডেড বাই A2 আর থাকতেছে A1 ডিভাইডেড বাই L1। আমি সেটাই লিখতেছি, হ্যাঁ আমি আমার মতো করে করতেছি। ওদের এখানেও একটু মনে প্রবলেম আছে, এই জায়গায় একটু প্রবলেম আছে ওদের। আচ্ছা আমি ওই এখান থেকে দেখে লিখতেছি, হ্যাঁ এই যে L2 ডিভাইডেড বাই A2 আর A1 ডিভাইডেড বাই L1 আমি সেটা লিখতেছি। এইটুকু পর্যন্ত ঠিক আছে, A1 ডিভাইডেড বাই L1। তাহলে যদি তাই হয় এবার আমরা কি করব, জাস্ট আর কিছু না, এবার মানটা বসায় দিব। হ্যাঁ মানটা বসায় দিলে কেমন হয় আমরা একটু দেখি। আমরা তো দেখে আসছি R2 এর মান কত, R2 এর মান আমাদের বের করতে হবে। হ্যাঁ R2 এর মান আমাদেরকে বের করতে হবে, তাহলে R2 লিখে দিলাম, এটার কোনো মান নাই, এটা মান বের হবে। আর R1 এর মান কত দেওয়া আছে আমরা দেখেছি, R1 এর মান 4 দেওয়া আছে, আমরা সেটাই বসা দিচ্ছি। 4 ইকুয়াল টু, এটা অর দেব, তাহলে ইকুয়াল টু, এবার আমরা বসাবো কোনটা, এবার L2 এর মান আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে L2 এর মান কত দেওয়া আছে, L2 এর মান 2L, এই যে 2L, আমরা সেটাই বসাবো, L2 এর মান 2L। আমার লিখতে একটু অসুবিধা হচ্ছে, আমি আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। A2 এর মান কত, এই যে A2 এর মান, A2 এর মান হচ্ছে 4 সরি পাই ডি স্কয়ার, A2 এর মান হচ্ছে পাই ডি স্কয়ার। তাহলে বসাইলাম ইনটু দিয়ে, এবার কোনটা বসাবো, A1 ডিভাইডেড বাই L1 এর মান বসাবো। হ্যাঁ L1 এর মান L দেয়া আছে, A1 এর মান আমি উপরেই লিখে দিই পুরোটা। A1 এর মান আছে পাই ডি স্কয়ার ডিভাইডেড বাই 4, আমি সরাসরি এখানে লিখে দিচ্ছি A1 এর মানটা। হ্যাঁ যেহেতু উপরে আছে আমাকে আর এটা উল্টাইতে হবে না, যা আছে তাই। তাহলে A1 এর মানটা আমি বসাই দিই, পাই ডি স্কয়ার ডিভাইডেড বাই 4 বসাই দিলাম। আর ইনটু 1 বাই L আছে এখন, হ্যাঁ ইনটু 1 বাই L আছে, তাহলে 1 বাই L1, তাহলে L1 এর মান কত আমরা তো জানি, L1 এর মান, L1 এর মান হচ্ছে L, তা আমরা সেটাই Lটা বসাই দিলাম। এখন আমরা দেখি আমাদের এখানে একটু ক্যালকুলেশন করলে, আমরা এখানে একটু ক্যালকুলেশন করলে দেখতে পাই এই যে L আর AL দুইটা কাটা যাচ্ছে, পাই ডি স্কয়ার কাটা যাচ্ছে, তাহলে আমাদের থাকতেছে কি, ইকুয়াল টু, আমাদের থাকতেছে উপরে এই 2টা থাকতেছে, খেয়াল করো, আর নিচে থাকতেছে 4, AL আর AL কাটা, পাই ডি স্কয়ার কাটা, উপরে থাকতেছে 2 আর নিচে থাকতেছে 4, ওইটা কাটাকাটি করলে উপরে থাকতেছে 1 আর নিচে থাকতেছে 2, 1 বাই 2 থাকতেছে। আমি আশা করি বুঝাতে পারলাম।
1/2 থাকতেছে। এখন তাহলে R2 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 1/2। R2 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 1/2। তাহলে সুতরাং R2 ইকুয়াল টু কত? আমি আশা করি তোমরা এবার বুঝতে পারছো। আমি এটা এখানে না লিখে এখানে লিখি, হ্যাঁ, যেহেতু আচ্ছা তোমাদের হয়তো কিছু প্রবলেম হচ্ছে নিচের ইয়াটার কারণে। প্রবলেম হচ্ছে, আমি ইয়াটা মুছে দিচ্ছি একটু। আমি এটা একটু অফ করে দিচ্ছি নিচের ইয়াটা, নাহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না, আমি বুঝতেছি। এখন আশা করি দেখবে। আয় হ্যাঁ, সমস্যা হচ্ছে সবগুলো চলে গেল না। আচ্ছা যাই হোক, আমি তো সবগুলো চলে গেলে দেখতেছি, যা লিখেছি একটা নাই। আচ্ছা, শেষ পর্যন্ত আমরা কি পেয়েছিলাম? আমাদের শেষের অংশটা আমার মনে আছে যে আট উপরে ছিল R2 আর নিচে ছিল 4 ইকুয়াল টু ছিল 1/2। তোমরা একটা বাসা করে নিতে পারবে, অসুবিধা নেই। 1/2 তাহলে অর দিয়ে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি এই 4টা যদি ওইদিকে চলে যায় তাহলে গুণ আকার হয়ে যাবে, তাই না? ও মনে হয় সরি সরি, পেয়েছি পেয়েছি, এই যে আগেরটা পেয়েছি। তাহলে এখানে দেখতেছো যে R2 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু আমরা কি পেয়েছি? 1/2। তাহলে সেখান থেকে আমরা কি পাই? তাহলে শুধু R2 যদি ইকুয়াল টু রেখে দিই তাহলে আমরা মানটা কি পাই দেখি। তাহলে R2 ইকুয়াল টু ওই 4টা, তো আমরা তো একটা মাউস নিতে হবে, বুঝতেছি, কারণ মাউস ছাড়া অনেক কষ্ট। তাহলে 1/2 তো এখানে ছিল, আর 4টা এখানে গুণ আকারে হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারতেছ উত্তরটা কত হবে। 1/2 তো এখানে ছিল, আর এখান থেকে যেহেতু গুণ আকারে 4টা ওখানে গুণ আকারে হয়ে যাবে, সো গুণ 4। তাহলে উত্তরটা হবে কত? 2। তাহলে সুতরাং R2 ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? R2 ইকুয়াল টু উত্তর হচ্ছে 2। তাহলে পাশে এটা ভুল আছে না? 2 এ আনসার হবে এটা। R2 ইকুয়াল টু 2 ওহম। হ্যাঁ, এককগুলো অবশ্যই লিখবে তোমরা, এককগুলো অবশ্যই অবশ্যই লিখবে, নাইলে একক না লিখলে অসুবিধা। ওহম, হ্যাঁ, 2 ওহম। আশা করি বুঝাইতে পারলাম। R2 ইকুয়াল টু 2 ওহম। তাহলে এই ক্যালকুলেশনটা এভাবে করতে হবে। এখানে যেটা আছে সেটা ভুল আছে। আমি এটা তুলে দিছি এই কারণেই যে অনেকে বই ফলো করতে চায়, তো বইয়ের মধ্যে ভুল আছে, যে তারপরে আমি বইয়ের পুরোটাই রাখছি যাতে তোমাদের ভুলটা আমি করাই দিতে পারি। হ্যাঁ, ভুলটা তো আমরা বুঝতে পারতেছি। এখানে আছে ব্যাস, এখানে দিচ্ছে ক্ষেত্রফল। ওরা ক্ষেত্রফল যদি থাকতো তাহলে কিন্তু এই অঙ্কটা রাইট, এই পাশের অঙ্কটা রাইট ছিল যদি ক্ষেত্রফল থাকতো, বাট ক্ষেত্রফল নাই বিদায় অঙ্কটা ভুল। আশা করি তোমরা পারবে ইনশাআল্লাহ। পরবর্তী টপিকস, আমি আর এটা করাচ্ছি না, এটা তোমাদের জন্য বাড়ির কাছে। এই যে এটা এটা কিন্তু রাইট আছে, হয়তো আমি এখনো জানি না। এই যে A1 বের করছে আলাদা করে, A2 বের করছে আলাদা করে, এই যে A1 A2 দুইটা বের করে R1 R2 দুইটা একসাথে মানগুলা বসায় দিয়ে ক্যালকুলেশন করে সুন্দর করে, হয়তো এটা রাইট হয়েছে। এটা অনেকটা রাইট মনে হচ্ছে আমার থেকে। আশা করি তোমরা পারবে। আমি যেহেতু একটা বুঝে আসছি, আর এখানে দ্বিতীয়টা আর বুঝাবো না, আমি পরবর্তী টপিকসে চলে যাব। এখানে আসো,
তাহলে আমরা আজকের টপিকসটা মোটামুটি বুঝতে পারলাম। এখন আমরা এই, তোমাদের কোনো প্রবলেম আছে কিনা বা কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু দেখি আমি। মেসেজটা শো করছি না। তোমাদের প্রেজেন্ট দিতে হবে না, প্রেজেন্ট দিতে হবে না। তোমাদের সমস্যা থাকলে বলো, প্রেজেন্ট দিতে হবে না। প্রেজেন্ট গতকালের প্রেজেন্টটা প্রেজেন্ট দিতে হবে না। কোনো প্রবলেম বা কোনো প্রশ্ন আছে কিনা তাহলে প্রশ্ন করো, আমি চেষ্টা করবো আনসার দিতে। আমি মোটামুটি দেখছি তোমাদের ইয়াগুলো। সবাই তো প্রেজেন্ট দিচ্ছে, প্রেজেন্ট দিয়ে লাভ নাই তো। আমি তো প্রেজেন্ট কাউন্ট করবো না এখান থেকে, শুধু শুধু প্রেজেন্ট দিচ্ছে। তোমাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। প্রেজেন্ট দিতে হবে না, আজকের প্রেজেন্ট দিতে হবে না। গতকালের প্রেজেন্টে আজকের প্রেজেন্ট। আমি গতকালের ক্লাসটা একটু আজকে ইয়া করাচ্ছি, রিভিউ দিচ্ছি। স্যার এক্সাম কবে হবে? এক্সাম হবে এক্সামের সময় অনুসারে। তোমাদের যে আমাদের কারিগরি শিক্ষা বোর্ড থেকে যে নোটিশ দেওয়া আছে সেই নোটিশ অনুসারে এক্সাম হবে। আচ্ছা, আমি তাহলে পরবর্তী আরেকটা অধ্যায়ের কিছু নিয়ে আলোচনা করি। পরবর্তীতে তো আমাদের আগাইতে হবে। এখন যে অধ্যায়টা নিয়ে হালকা একটু তোমাদের দেখাচ্ছি, সেই অধ্যায়টা হচ্ছে আহ, এটার একটা স্লাইড আছে, আমি আগামী দিন স্লাইড দেখাবো। আজকে তোমাদের বই থেকে কি দেওয়া আছে সেটা নিয়ে একটু দেখাচ্ছি। বইয়ের থেকে অনুসরণ করছি আজকে। আমি আজকে স্লাইড দেখাচ্ছি না, নতুন স্লাইডটা নতুন ক্লাসে স্টার্ট করব। আমাদের আজকের ইয়াটা হচ্ছে ওহমের সূত্রের ধারণা। খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়। ওহমের সূত্রের ধারণা তৃতীয় অধ্যায়, তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায় ওহমের সূত্রের ধারণা। এটা হচ্ছে সম্ভবত ইয়ার যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল অর্থাৎ ইলেকট্রিক্যাল ব্যতীত অন্যান্য ডিপার্টমেন্টের জন্য এটা চতুর্থ অধ্যায়। চতুর্থ, তোমাদের তৃতীয় অধ্যায়টা মিডে থাকবে না। আমি আবার বলছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল যারা আছো তাদের তৃতীয় অধ্যায়টা মিডে থাকবে না, মিডে দেব না। একটু খেয়াল করো, আমি আবার বলছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল যে সাবজেক্টটা আছে অর্থাৎ মেকানিক্যাল, সিভিল, এনভায়রনমেন্ট, তাদের ইলেকট্রনিক্স, তারপরে ওদের যে বইটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বেসিক ইলেকট্রিসিটি নয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালের তৃতীয় অধ্যায় যেটা, সেটা হচ্ছে তোমার কারশফস ল। এই অধ্যায়টা মিডে রাখবো না, এই অধ্যায়টা এখন পড়াবো না। কারশফস ল এটা পরে পড়াবো, মিডের পরে। ফাইনালের আগে তোমাদেরকে এটা পড়াই দেবো। এটা বেসিক ইলেকট্রিসিটির সাথে অ্যাড নেই। হ্যাঁ, সো তোমাদেরকে তৃতীয় অধ্যায় বাদে যাদের ফান্ডামেন্টালস বই, তারা তৃতীয় অধ্যায় বাদে বাকিগুলো অনুশীলন করবে। আচ্ছা, যাই হোক, আমরা আজকে ওহমের সূত্রটা নিয়ে একটু আলোচনা করি। ওহমের সূত্র, ওহমের সূত্রের ধারণা তৃতীয় অধ্যায়। আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফান্ডামেন্টাল যারা আছো তাদের চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল যারা, তারা চতুর্থ অধ্যায়। এক্সাম আসলে তোমাদের, আমি আবার বলছি, এক্সামটা ডিপেন্ড করবে কারিগরি শিক্ষা বোর্ডের উপর। অলরেডি ওনারা নোটিশ দিয়েছেন মনে হয় সম্ভবত এই মাসের, সরি আগামী মাসের, যেহেতু 1 তারিখ এখন আসে নাই, আগামী মাসের 18 তারিখের মধ্যে হতে পারে। আর তোমাদের সিলেবাসের কথা, সিলেবাস কিন্তু আমার শেষ, মিডের সিলেবাস শেষ। তোমাদের ওইখানে লিঙ্ক দেওয়া আছে। এখানে আমি আমার ডেসক্রিপশন বক্সে এখনো ইউটিউব লিঙ্কটা দেওয়া আছে, ওইটা সাবস্ক্রাইব করে নিবে। সেখানের মধ্যে সকল টপিকস গুলো, মানে যেগুলো মিডে আসবে সব নিয়ে আলোচনা করা আছে। এর বাইরে মিডে কিছুই দেবো না। বেশ, তোমাদের আগেই সিলেবাস শেষ করেছি, কিন্তু এখন আবার নতুন করে করছি। যেহেতু 7 তারিখ থেকে স্টার্ট, ওই 7 তারিখের মতো করে আবার নতুন করে করছি। সেভাবে শেষ হয়ে যাবে, ততদিনের আগে আমি শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আবার যেটা হচ্ছে যারা টিসি থেকে আসছে শুধু তাদের জন্য করাচ্ছি, কিন্তু আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের যে ছাত্ররা আছে তাদের কিন্তু সিলেবাস শেষ করে ফেলছি আমি অলরেডি, মিডের সিলেবাস। আচ্ছা, ওহমের সূত্র নিয়ে আমি একটু আলোচনা করি। কোন পরিবাহীর মধ্যে দিয়ে সুষম উষ্ণতায় প্রবাহিত কারণ ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য সমানুপাতিক এবং রোধের ব্যস্তানুপাতিক। আমার জিনিসটা কি, আমি জিনিসটা সম্পর্কে একটু হালকা তোমাদের ইয়া দিতে চেষ্টা করি।
ওহমের সূত্র একটা পরিবাহী যদি হয়, এই যে সাপোজ ধরো আমি একটা সুন্দর করে আঁকি, পরে আবার তোমরা বলবা স্যারের হাতের লেখা এত বৃষ্টি, আসলে এটা হাতের লেখা, এই যে একটা কাজ করলে আরেকটা কাজ করে না, অসুবিধা আছে। পিডিএফ অনেক সময় ঠিক মতো কাজ করে না। এই যে পিডিএফটা চলে গেছে। আচ্ছা, আমি এখানে একটু ধরেছি এটার কিছু ম্যাটার সহ কিছু দেখাবো বলে। আচ্ছা, আসো মেইন টপিকসে আসি। তাহলে আমরা ওহমের সূত্রের ব্যাখ্যাটা একটু আলোচনা করি তোমাদের সাথে। ওহমের সূত্রের ধারণা বা ওহমের সূত্রের ব্যাখ্যা। কোনো পরিবাহের মধ্যে দিয়ে সুষম উষ্ণতায় প্রবাহিত কারেন্ট, এই যে চিত্রটা দেওয়া আছে, যেহেতু আমি আর আঁকা লাগবে না। একটা পরিবাহী, এই যে সাপোজ এইটা ধরো, তোমরা আশা করি চিত্রে দেখতে পাচ্ছ একটা পরিবাহী দেখা যাচ্ছে। এই পরিবাহীর মধ্যে দিয়ে যদি আমরা কারেন্ট প্রবাহিত করি, এই পরিবাহীটার মধ্যে দিয়ে যদি আমরা কারেন্ট প্রবাহিত করি, তাহলে এই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের, এই প্রান্তের বিভব পার্থক্য, এই প্রান্তের, আমরা তো জানি দুই প্রান্তের বিভব পার্থক্য ছাড়া সেখান দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না। আমরা এই ব্যাখ্যাগুলো আগে শিখেছি, কারেন্টের ব্যাখ্যা, ভোল্টেজের ব্যাখ্যা, রেজিস্ট্যান্সের ব্যাখ্যা। সেই অনুযায়ী ওহমের সূত্র অনুযায়ী 1826 সালে জার্মান বিজ্ঞানী জর্জ সাইমন ওহমস সর্বপ্রথম কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্সের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করেন। এই আলোচনাটা আমি চেষ্টা করেছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেল যেটা আছে সেখানে এটা নিয়ে আলোচনা করতে। তোমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংকে তোমরা গিয়ে ওটাকে সাবস্ক্রাইব করে নিবে, ওই চ্যানেলটাকে। তারপরে তোমরা সবগুলো পেয়ে যাবে। আমি প্রতিদিনকার যে ক্লাসগুলো নেব সেই ক্লাসগুলা ওইখানে আমি আপলোড করে দিতে চেষ্টা করব। তাহলে তোমাদের সুবিধা হবে কি, তোমরা একসাথে সবকিছু পেয়ে যাবে আমার সাবজেক্টের, তোমরা আর খুঁজতে হবে না। আর যদি কেউ যদি ওইটা সাবস্ক্রাইব না করো, কোনো সমস্যা নেই, তোমরা গ্রুপে গিয়ে আমার নামটা একটু সার্চ দিবে, ইঞ্জিনিয়ার এমডি সোহেল রানা দিয়ে সার্চ দিলে আমার যতগুলো ক্লাস নেওয়া আছে এখন পর্যন্ত সবগুলো চলে আসবে। সেখান থেকেও তোমরা অনুশীলন করতে পারো, কোনো প্রবলেম নাই। স্যার 3 তারিখ কি সিপিআইতে যেতে হবে, কেন আসতে হবে, কোনো কারণ আছে কি, আমি জানি না। আচ্ছা, যেটা বলছিলাম আমি একটু ডিটেলস হালকা একটু আলোচনা করি ওহমের সূত্র। তাহলে ওহমের সূত্রের ব্যাখ্যাটা যদি দিতে যাই, তাহলে এই একটা পরিবাহী, এখানে একটা পরিবাহীর চিত্র দেখানো আছে, দেখো একটা পরিবাহী, এই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ধরলাম। এ প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভিএ, আর বি প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভিবি, আমরা দেখতে পাচ্ছি। তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্যটা আমরা লিখেছি। আমরা জানি বিভব পার্থক্য যদি না থাকে, ওই পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না, ওই পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না যদি কি না থাকে, দুই প্রান্তের বিভব পার্থক্য না থাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে দুই প্রান্তের বিভব পার্থক্য আছে, একটা হচ্ছে ভিএ আর একটা হচ্ছে ভিবি। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত, তাহলে বিভব পার্থক্য কত আমরা একটু দেখি, যে ভিএ মাইনাস ভিবি, আই সমানুপাতিক কি ভিএ মাইনাস ভিবি। তাহলে ধরলাম ভিএ থেকে ভিবির মধ্যে পার্থক্য কি ভি, ভিএ থেকে ভিবির পার্থক্য কি ভি। তাহলে আই সমানুপাতিক ভি, আই সমানুপাতিক ভি। এখন আই সমানুপাতিক যেহেতু ভি, আমরা যদি আরটাকে একটা রেজিস্ট্যান্স এবং ধ্রুবক ধরে নিই, আরটাকে একটা কি ধরি, রেজিস্ট্যান্স এবং ধ্রুবক ধরে নিই, তাহলে আমরা লিখতে পারি ভি সমান সমান আই আর, ভি সমান সমান আই আর। হ্যাঁ, ভি সমান সমান আই আর। এটা কিন্তু ওহমের সূত্রের ব্যাখ্যাটা করাচ্ছে, ওহমের সূত্রের ব্যাখ্যাটা আমি দেখাচ্ছি। তাহলে দেখো আমি আবার বলছি ওহমের সূত্রের ব্যাখ্যাটা কিভাবে করবে, আমি আবার বলছি। একটা পরিবাহী অঙ্কন করবে, ওই পরিবাহীর দুই প্রান্ত চিহ্নিত করবে এবং বি দ্বারা, এবং দুই প্রান্তের বিভব পার্থক্য চিহ্নিত করবে ভি এ এবং ভিবি দ্বারা, এবং ওই যেহেতু ভি এ ভিবি তুমি চিহ্নিত করেছ, অর্থাৎ পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য আছে,
তাই ওই পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। তাহলে একটা তীর চিহ্ন দিয়ে আয়টা প্রকাশ করবে। আর যেহেতু একটা পরিবাহী, তাহলে তার অবশ্যই রোধ বা বাধা থাকবে, কম হোক বেশি হোক। হ্যাঁ, তাহলে তাই লিখবো আমরা এ বি একটি পরিবাহী, এ বি একটা পরিবাহী এবং ভি এ ভি বি যথাক্রমে এ এবং বি প্রান্তের ভোল্টেজ ড্রপ এবং উক্ত আই হচ্ছে উক্ত পরিবাহীর মধ্যে প্রবাহিত কারেন্ট। তাহলে ওহমের সূত্র অনুযায়ী ওহম বলতেছে কোন একটি পরিবাহীর মধ্যে প্রথমে উনি বলতেছে সুষম উষ্ণতায়, অর্থাৎ তাপমাত্রাটা স্থির থাকতে হবে, তাপমাত্রাটা স্থির থাকতে হবে। আমরা জানি তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহীর রেজিস্ট্যান্সও বৃদ্ধি পায়, বা মানে তাপমাত্রার সাথে পরিবাহীর রেজিস্ট্যান্সের একটা কি আছে, যোগ মানে সম্পর্ক আছে। সুতরাং তাপমাত্রা বাড়া যাবে না অথবা কমা যাবে না। তাহলে তাপমাত্রা স্থির থাকলে পরিবাহীর ওহমের সূত্রের প্রধান এবং প্রথম শর্ত হলো সুষম উষ্ণতায়, অর্থাৎ তাপমাত্রা স্থির থাকতে হবে। তাহলে প্রশ্ন ইয়াটা হলো কি, ওহমের সূত্রটা কি, তাপমাত্রা স্থির অবস্থায় কোনো পরিবাহীর মধ্যে প্রবাহিত কারেন্ট, এই কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের, এই যে দুইটা বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রোধের ব্যস্তানুপাতিক। বলতেছে কারেন্টটা কি, দুইটা শর্ত বলতেছে যে কোন পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, প্রথমে বলেছি সুষম উষ্ণতায়, প্রথমে কি বলছে সুষম উষ্ণতায় কোন পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য কি কি, দুই প্রান্তের বিভব ভিএ ভিবি, তাহলে ভিএ মাইনাস ভিবি, দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক বলছে না। তাহলে বিএ মাইনাস বিবি, এই যে পার্থক্য, দুইটার বিভব পার্থক্য বিএ মাইনাস বিবি, এইটা হচ্ছে একটা। আমি আবার বলছি, কোন পরিবাহীর প্রথম বলে নিতে হবে সুষম উষ্ণতায় বা নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটা, এই কারেন্টটা কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট উক্ত পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের, তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে বিএ বিবির পার্থক্যের সমানুপাতিক, এই যে সমানুপাতিক, এবং রোধের ব্যস্তানুপাতিক। আরেকটা বলতেছে এই কারেন্টটাই কোনটা, এই কারেন্টটাই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রোধের ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক, রোধের ব্যস্তানুপাতিক কিভাবে লিখবো, আই সমানুপাতিক 1/r, এই যে রোধের ব্যস্তানুপাতিক লেখা হয়েছে 1/r, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, রোধের ব্যস্তানুপাতিক 1/r। এই তাহলে ওহমের সূত্র, একটা সূত্রের মধ্যে কন্ডিশন কয়টা, তিনটা কন্ডিশন বলে দিছি অলরেডি, যে সুষম উষ্ণতায় একটা কন্ডিশন, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে কোন পরিবাহীর মধ্যে প্রবাহিত কারেন্টটা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হবে, হ্যাঁ সমানুপাতিক লিখলাম, এবং রোধের ব্যস্তানুপাতিক, কে, ওই কারেন্টটা রোধের ব্যস্তানুপাতিক, কারেন্ট সমানুপাতিক 1/r। তাহলে আমরা লিখতে পারি এই দুইটাকে একত্রিত করলে, এই দুইটাকে যদি আমরা একত্রিত করি তাহলে আই সমানুপাতিক, এটাকে তো আমরা বিএ মাইনাস বিবি কে ইকুয়াল টু কি ধরতে পারি, ভি ধরতে পারি, বিএ মাইনাস বিবি কে ইকুয়াল টু ভি ধরতে পারি আমরা। তাহলে লিখতে পারি দুইটা যদি একত্রিত করি, আই সমান সমান ভি বাই আর, আই সমান সমান ভি বাই আর, এটাই হচ্ছে ওহমের সূত্র, আই সমান সমান ভি বাই আর। ওহমের সূত্রটা মুখস্থ করবে, খুব ইম্পর্টেন্ট, এবং ওহমের সূত্রের ব্যাখ্যাটা মুখস্থ করবে। আমি ব্যাখ্যাটা আজকে বুঝাই দিতে চেষ্টা করেছি। এবার আসো ওহমের সূত্রের সীমাবদ্ধতা নিয়ে একটু আলোচনা করি। ওহমের সূত্র কোথায় প্রযোজ্য, কোথায় প্রযোজ্য না। আমি প্রথমে বলেছি ওহমের সূত্রের কন্ডিশন হচ্ছে তাপমাত্রা স্থির থাকতে হবে, হ্যাঁ, তাহলে তাপমাত্রার পরিবর্তনে ওহমের সূত্র প্রযোজ্য নয়। প্রথম কথা হচ্ছে তাপমাত্রার পরিবর্তনে ওহমের সূত্র প্রযোজ্য হবে না, হ্যাঁ, তাপমাত্রা স্থির থাকতে হবে। তা ওহমের সূত্রটা এসিতে ব্যবহার করা যাবে না, কোথায় ব্যবহার করতে হবে, ডিসিতে ব্যবহার করতে হবে। এই ওহমের সূত্র কোথায়, ডিসিতে, সরল সার্কিটে ওহমের সূত্র ব্যবহার হবে। ওহমের সূত্রটা জটিল নেটওয়ার্কে ওহমের সূত্রটা ব্যবহৃত হয় না। তাহলে সহজ সরল নেটওয়ার্কের ক্ষেত্রে ওহমের সূত্র ব্যবহৃত হয়। যে সকল যন্ত্রসমূহ আউটপুট সরল রৈখিক নয় এই ক্ষেত্রে প্রযোজ্য নয়, যেমন ডায়োড, ফেড, ট্রানজিস্টর, শুধু রোধের ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য আর কি। পরিবাহী রোধের ক্ষেত্রে, পরিবাহী রোধের পরিবর্তনে আবার রেজিস্ট্যান্স পরিবর্তন করলে ওহমের সূত্র প্রযোজ্য নয়। রোধটা স্থির থাকবে, রোধটা স্থির থাকবে, কারেন্ট ভোল্টেজের পরিবর্তন হবে কিন্তু রোধের পরিবর্তন
হবে না। তাহলে ওহমের সূত্র ব্যবহার কোথায় হয়? ডিসিতে ওহমের সূত্র ব্যবহার করি, এবং কোন সরল বর্তনীতে কারেন্টের হিসাব করতে ওহমের সূত্র ব্যবহার করা হয়। আমি আশা করি তোমাদের বুঝাতে পারলাম। একটা ছোটখাটো দু একটা প্রশ্ন একটু আলোচনা করি। দেখো 20 ওহম রেজিস্ট্যান্স, তার মানে আর এর মান 20 ওহম, রেজিস্ট্যান্স বিশিষ্ট সরি আর হ্যাঁ আর এর মান 20 ওহম। কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে যদি এতে 120 ভোল্টেজ প্রয়োগ করা হয়? তাহলে আর এর মান হচ্ছে 20 ওহম দেওয়া আছে, আর ভোল্টেজ দেওয়া আছে কত? ভোল্টেজ দেওয়া আছে 120। আমাকে বলছে কারেন্ট বের করতে, কি পরিমাণ কারেন্ট, অর্থাৎ কারেন্টের মানটা আমাদের বের করতে হবে। আমরা জানি কারেন্ট আই ইকুয়াল টু ভি বাই আর, ওহমের সূত্র কিছুক্ষণ আগে আলোচনা করলাম না? সেখানে আমরা কি দেখেছি? কারেন্ট আই ইকুয়াল টু ভি বাই আর, খুব ইম্পর্টেন্ট সূত্র, এটা দ্বারাই ভিত্তি স্থাপন হয় হ্যাঁ ইলেকট্রিক্যালের। তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর, ভি এর মান আছে এখানে, আর এর মান আছে, আমরা বসাই দিলাম, ক্যালকুলেশন করলাম, আনসার হয়ে গেল। হ্যাঁ, পরবর্তী দেখি একই রকম একটি বৈদ্যুতিক তারের মধ্যে যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত, তার মানে কারেন্ট কত? আই ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার, এবং যখন এতে 230 ভোল্টেজ, ভি ইকুয়াল টু 230 ভোল্টেজ, তার রেজিস্ট্যান্স কত? আমরা জানি আই ইকুয়াল টু ভি বাই আর, তাহলে আর ইকুয়াল টু কি? ভি বাই আই, আর ইকুয়াল টু কি? ভি বাই আই। আমি আশা করি এই সূত্র তোমরা অবগত হয়ে গেছো অলরেডি। তাহলে আর ইকুয়াল টু ভি বাই, আমি বি এর মান বসালাম, আই এর মান বসালাম, ক্যালকুলেশন করলাম, আর এর মান বের হয়ে গেল। ঠিক তদ্রুপ একই রকম 80 ওহম রেজিস্ট্যান্সের একটা রিলে ঠিক মতো কাজ করতে করতে 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট দরকার হয়। কি পরিমাণ ভোল্টেজ রিলেতে সরবরাহ করতে হবে? তাহলে ভি বের করতে হবে। আমরা জানি আই ইকুয়াল টু ভি বাই আর, তাহলে ভি ইকুয়াল টু আই আর, ক্যালকুলেশন করব, মানগুলো বসাই দিব, আনসার হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা হচ্ছে এখানে একটা দেখো, একটি ভ্যাকুয়াম টিউবের ক্যাথোডে বায়োস্কোপে হ্যাঁ এখানে দেখো, তাহলে ভোল্টেজ দেওয়া আছে 60 ভোল্টেজ, এবং কারেন্ট দেওয়া আছে 80 মিলি অ্যাম্পিয়ার। কারেন্টটা কি দেওয়া আছে? 80 মিলি অ্যাম্পিয়ার। মিলিটা এখানে ভালো করে উঠে নাই, তাই আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। মিলি অ্যাম্পিয়ার, আমরা তো জানি মিলি মানে হচ্ছে tan ইনভার্স 3, মনে রাখবে মিলি হচ্ছে tan ইনভার্স 3, ছোট হাতের এম মিলি, আর বড় হাতের এম হচ্ছে মেগা, বড় হাতের এম হচ্ছে কি? মেগা। মেগা মানে 10 টু দি পাওয়ার 6, মেগা মানে 10 টু দি পাওয়ার 6। আমি এখানে লিখে দিচ্ছি, ছোট হাতের এম হচ্ছে যেটাকে আমরা বলি মিলি। হ্যাঁ, ছোট হাতের এমটাকে আমরা কি দ্বারা কি বলি? মিলি। ছোট হাতের এম মিলি হচ্ছে, মিলি মানে কি? tan ইনভার্স কোথাও যদি মিলি থাকে তাহলে মিলির বদলে আমরা কি বসাবো? tan ইনভার্স 3 বসাবো। tan ইনভার্স 3 মানে 10 টু দি পাওয়ার 3 ও বলতে পারি, 10 টু দি পাওয়ার -3, tan ইনভার্স 3। আর ক্যালকুলেটরে এটা লিখতে হলে কিভাবে লেখে? ক্যালকুলেটরে 10 দিয়ে, ক্যালকুলেটর কিভাবে লেখে সেটা দেখাচ্ছি। 10 দিয়ে তোমাদের হয়তো অনেকের এই অপশনটা ক্যালকুলেটর আছে, দেখো এই অপশন, এই অপশনটা আছে, এটা দিয়ে তারপর মাইনাস, তারপরে 3 দিবে। ক্যালকুলেটর এইভাবে লিখবে, 10 এই অপশনটা আছে, এটা পাওয়ার, তারপরে মাইনাস দিবে, তারপরে 3 দিবে, তাহলে 10 টু দি পাওয়ার 3 হয়ে যাবে। মিলি, তারপর বড় হাতের এম যদি হইতো সেটা হয়তো মেগা, মেগা বড় হাতের এম, মেগা বড় হাতের এম, আমি লিখছি না, লিখতে কষ্ট হচ্ছে। বড় হাতের এম মেগা, মেগা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6, বড় হাতের এম হচ্ছে 10 টু দি পাওয়ার 6। আর আরেকটা হচ্ছে ছোট টানা হাতের এম, যেটাকে বলা মাইক্রো, টানা হাতের এম, মাইক্রো টানা হাতের এম, আমরা অলরেডি পড়ে আসছি। মাইক্রো, মাইক্রো মানে হচ্ছে tan ইনভার্স 6, মাইক্রো মানে হচ্ছে tan ইনভার্স 6, tan ইনভার্স 6। আচ্ছা যাই হোক, কি পরিমাণ রেজিস্ট্যান্স হবে? তাহলে মিলির মান আমরা বসালাম, tan ইনভার্স 3 মানগুলো বসাই দিলাম, রেজিস্ট্যান্স পেয়ে যাবো ইনশাআল্লাহ, আর কোনো সমস্যা নাই। এবার আসো এই প্রশ্নটা দেখো, এই প্রশ্ন কিছু জিনিস জানার আছে। দেখো, একটি বৈদ্যুতিক কেটলির গায়ে নির্ধারিত ভোল্টেজ হচ্ছে 230 ভোল্টেজ আর 250 ভোল্টেজ। হ্যাঁ, তো বলা হচ্ছে যখন তুমি একে 250 ভোল্টেজ সরবরাহ দিবে তখন এটা কারেন্ট নেয় 6 অ্যাম্পিয়ার। কারেন্ট কত নিছে? 6 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে। যখন 250 ভোল্টেজ সরবরাহ ছিল তখন সেই কারেন্ট নিচ্ছে 6 অ্যাম্পিয়ার। আবার যখন একে 230 ভোল্টেজ সরবরাহ করা হয়েছে তখন কারেন্ট কত নিবে? প্রশ্নটা হচ্ছে সেটা। তাহলে যখন আমি V1 ইউজ করছিলাম অর্থাৎ 250, V1 যখন 250,
তখন কারেন্ট নিয়েছিল অর্থাৎ I1 নিয়েছিল 6 অ্যাম্পিয়ার, তাই লিখেছি। দেখো V1 ইকুয়াল টু 250, তখন I1 ইকুয়াল টু কত, 6 অ্যাম্পিয়ার। যদি একে 230 ভোল্টে সরবরাহ করা হয়, অর্থাৎ V2 ইকুয়াল টু যদি 230 হয়, V2 ইকুয়াল টু যদি 230 হয়, তবে কারেন্ট কত হবে, অর্থাৎ I2 ইকুয়াল টু কত হবে, I2 ইকুয়াল টু কত হবে। আমরা একটা জিনিস মনে রাখি, এই যে বৈদ্যুতিক ক্যাটলিটা যে ক্যাটলিতে চা গরম দেওয়া হয়, হয়তো চা বা পানি গরম দিই আমরা, এই ক্যাটলির ভিতরে আমরা যদিও ভোল্টেজ পরিবর্তন করেছি, লাইনের ভোল্টেজটা কম বা বেশি দিয়েছি, কিন্তু এই ক্যাটলির ভিতরে যে কয়েল আছে, কয়েলকে পরিবর্তন করেছি না, কয়েল পরিবর্তন করিনি। আমরা কি করেছি, যদি কয়েলটা পরিবর্তন করতাম তাহলে তার রেজিস্ট্যান্সের পরিবর্তন হতো। একটু মনোযোগ দাও। বৈদ্যুতিক ক্যাটলির ভিতরের যদি ইনস্ট্রুমেন্টটা যদি খুলে ভিতরে কয়েলটা পরিবর্তন করতাম, হ্যাঁ কয়েল এখন একরকম আছে, আরেক রকম কয়েল ইউজ করতাম, তাহলে দেখা গেল এর রেজিস্ট্যান্সের পরিবর্তন হতো। কিন্তু আমরা কয়েল পরিবর্তন করিনি, আমরা কি করেছি, এর সরবরাহ ভোল্টেজ পরিবর্তন করেছি। তাহলে সরবরাহ ভোল্টেজ রেজিস্ট্যান্সের কোনো পরিবর্তন হয়নি, রেজিস্ট্যান্সের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ 250 ভোল্টেজে যে রেজিস্ট্যান্স ছিল আর 230 ভোল্টেজে ঠিক একই রেজিস্ট্যান্স থাকবে। তাহলে ঘটনাটা কি হয়, অর্থাৎ 250 ভোল্টেজে যে কারেন্টটা পেয়েছি, এর ফলে যে রেজিস্ট্যান্সটা আমরা পেয়েছি, অর্থাৎ আর ইকুয়াল টু বি বাই আই, তাহলে এই আরটা যেটা পাইছি, R1 যেটা পেয়ে যাব, সেটাই R2। আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আর আমরা অলরেডি একটা শিখেছিলাম যে এই যে এখানে দেখো, এখানে বলা ছিল যে পরিবাহী রোধের পরিবর্তনে ওহমের সূত্র প্রযোজ্য নয়, তাহলে পরিবাহী রোধের পরিবর্তন হবে না, রোধ কি ঠিকই থাকবে, একই থাকবে। তাহলে এই ম্যাথটাই সেটা বহন করে যে রেজিস্ট্যান্স সেম থাকবে। হ্যাঁ, আমি যেহেতু ইনস্ট্রুমেন্টটা খুলে তার ভিতরে অভ্যন্তরীণ যে রেজিস্ট্যান্স আছে, অভ্যন্তরীণ যে কয়েল আছে, সেটার কোনো পরিবর্তন করিনি। হ্যাঁ, আমার ভোল্টেজটা পরিবর্তন হয়েছে, সুতরাং তার কারেন্ট পরিবর্তন হবে, ভোল্টেজ পরিবর্তন হলে তার কারেন্ট পরিবর্তন হবে। আমরা তো জানি ভোল্টেজ কম বেশির ফলে কারেন্ট কম বেশি হয়, রেজিস্ট্যান্স হয়, কিন্তু তাতে কি হবে না, তার রেজিস্ট্যান্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে দেখা গেছে আর ইকুয়াল টু বি বাই V1 ডিভাইডেড বাই I1, এর মাধ্যমে আমরা R1 পেয়ে গেছি। যেহেতু R1 পাইছি, সে R1 দিয়ে এবার I ইকুয়াল টু I2, এখানে I2 ইকুয়াল টু V2 ডিভাইডেড বাই R2 বসাতে পারি ইচ্ছা করলে, R2 আর R1 যেহেতু সমান, তাহলে আমরা সেটা বসাই দিলে I2 পেয়ে যাব। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা বোঝানোর তেমন কিছু নাই। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন করে ম্যাথটা কমপ্লিট করতে পারবো। তারপরে এগুলো নিয়ে আর আলোচনা করছি না, সেম জিনিস। আচ্ছা, এখানে একটা ছোট একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা একটু আলোচনা করি। যে দেখো, হিটার বা ল্যাম্পে ব্যবহৃত যে রেজিস্টরটা ব্যবহৃত হয়, হ্যাঁ, বৈদ্যুতিক ইস্ত্রি বা আয়রন, টোস্টার, হিটারে আমরা কি ব্যবহার করি, নিকেল ক্রোমিয়াম অ্যালয় তার বা ফিতা হিটিং এলিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়। নিকেল ক্রোমিয়াম অ্যালয়কে বলা হয় নাইক্রোম তার। তাহলে প্রশ্নটা হচ্ছে যে বৈদ্যুতিক আয়রন এবং টোস্টার, হিটারে আমরা কি তার ব্যবহার করি, উত্তর হবে আমরা নাইক্রোম তার ব্যবহার করি। কি তার ব্যবহার করি, নাইক্রোম তার ব্যবহার করি। আর টাংস্টেন তার কোথায় ব্যবহার করি, টাংস্টেন তার ব্যবহার করি আমরা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, ওই যে লাল বাতি কতগুলো আছে না, 100 ওয়াটের বাতি, তারপর 60 ওয়াটের বাতি। আমি আশা করি তোমরা বুঝতে পারছো, 60 ওয়াট 100 ওয়াটের লাল বাতি আগে ব্যবহার করতো বেশি, এখন তো আমাদের টিউবলাইট চলে আসছে বা ইয়ালাইট চলে আসছে, এগুলো আর ব্যবহার করি না। তারপরে এগুলো আছে কি দেখবা, ভিতরে একটা কয়েল দেখা যায় না, একটা ছোট একটা কয়েল দেখা যায়, এই কয়েলটা হচ্ছে টাংস্টেন তার। তাহলে বৈদ্যুতিক বাতিতে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, ওটার ল্যাম্পটার নাম হচ্ছে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প। 100 ওয়াট 60 ওয়াটের আছে বাজারে, দেখবে 200 ওয়াটেরও আছে, 500 ওয়াটেরও আছে। সেটা হচ্ছে, সেটাতে যে তারটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে টাংস্টেন তার। সেটা কি তার, টাংস্টেন তার। হ্যাঁ, টিউবলাইটের ফিলামেন্ট হিসেবেও আমরা এই টাংস্টেন তারটা ব্যবহার করি। আমরা আজকে এতটুকুই শেষ করব। আমরা তৃতীয় অধ্যায় অলরেডি শেষ করে ফেলেছি। আমরা আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। প্রত্যেকে নিজ নিজ অবস্থানে যেখানেই থাকো না কেন, আশা করি তোমরা ভালো থাকবে।
আর কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেখি তোমরা কি অলরেডি কিছু বলেছ। 18 তারিখ মধ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে, এখন পর্যন্ত আমার জানা আছে যে 18 তারিখে হবে। এখন একজন প্রশ্ন করছে যে আমি বাসায় আছি, এখন আমার পলিটেকনিক মেসে বা উঠা কি ভালো হবে নাকি, এই ব্যাপারে আমি তো তোমাকে কোনো নির্দেশনা দিতে পারি না। এখন 18 তারিখে পরীক্ষার নির্দেশনা দেওয়া আছে, আমরাও জানি 18 তারিখে দিবে। এর মধ্যে যদি আবার ওনারা মত চেঞ্জ করে 18 তারিখের জায়গায় অন্য কিছু করে, সেটা তো বাবু আমি বলতে পারবো না, কারণ এটা আমার ইখতিয়ারের বাহিরে, তাই না? সেটা আমি বলতে পারি না। তোমাদের এমনি ডেট দেওয়া আছে, আমাদের যেহেতু 18 তারিখ দেওয়া আছে, এর মধ্যে তোমাদের যদি ডেট বাড়াবে বলে মনে হচ্ছে না। আমি যতটুকু জানি নোটিশ বোর্ড অনুযায়ী 18 তারিখে মধ্য পরীক্ষা, এবং এখন যেহেতু পরম করুণাময় আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা করোনাটাকে ওভারকাম করতে পারছি অলরেডি। আমাদের ইয়ার হারটা আহ, অনেক কমে আসছে, মৃত্যুর হারটা অনেক কমে আসছে, এবং আক্রান্তের হারটা অনেক কমে আসছে, যার কারণে আমাদের খুব সম্ভবত সঠিক সময়ে আমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, এটা আমি আশা করি। কারণ আমিও চাই স্বাভাবিক জীবনযাত্রায় আমরা ফিরে আসি। আমরা প্রত্যেকে আসলে অস্বাভাবিক হয়ে গেছি, যেহেতু জীবনযাত্রাটা চেঞ্জ হয়ে গেছে, প্রত্যেকের মধ্যে মানসিক অবস্থা একটু খারাপ, যেহেতু আমাদের এই কোভিড পরিস্থিতি আসলে আমাদেরকে অনেক পিছিয়ে দিয়েছে। আমরা সেটাকে ওভারকাম করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আশা করি আমরা ইয়া করতে পারবো। আর তোমরা মিডের প্রস্তুতি নিতে থাকো। আমি আবার বলছি, আমার এই ডেসক্রিপশন লিংকে আমার ইউটিউব যে চ্যানেলটা তৈরি করেছি সেটা দেওয়া আছে। তোমরা সেখান থেকে সেই চ্যানেলের মাধ্যমে তোমরা ক্লাসগুলো সবগুলো ক্লাস পেয়ে যাবে। সেখান থেকে তোমরা প্রিপারেশন নিয়ে পরবর্তী ফাইনালটা, অর্থাৎ পরের যে মিড টার্ম পরীক্ষা আছে তার প্রিপারেশনটা নিয়ে নেবে। হ্যাঁ, এখানে একটা লক্ষণীয় জিনিস হলো, তোমাদের যে প্রিপারেশনের জন্য আমি যা করাইছি এর বাহিরে কোনো প্রশ্ন অবশ্যই থাকবে না, যেহেতু মিড টার্ম প্রশ্নটা সরাসরি আমাদের টিচাররাই জড়িত থাকবে প্রশ্নের সাথে। সুতরাং আমি ওইভাবে প্রশ্ন করতে চেষ্টা করব যাতে আমি যা পড়াইছি এর বাহিরে কোনো প্রশ্ন না থাকে, ইনশাল্লাহ। আমি আশা করি তোমরা আমি যা পড়াইছি এর মধ্যে যদি কমপ্লিটলি ক্লিয়ারলি তোমার নলেজ থাকে, আমার দৃঢ় বিশ্বাস তুমি অনেক ভালো করবে, কারণ অনেক ভালো নলেজ তুমি অর্জন করতে পারবে এই ক্লাসগুলোর মাধ্যমে। আগে অনেক আগায় গেছি, আমাদের আগের ক্লাসগুলা সার্কিট করাইছিলাম, এরপরে জুল এনার্জি করিয়েছিলাম, সেই ক্লাসগুলা ওইখানে আছে, ইউটিউব লিঙ্কও দেওয়া আছে, এবং গুগল ক্লাসরুমে যে লিঙ্কটা দেওয়া আছে গুগল ক্লাসরুমও দেওয়া আছে, তোমরা কমপ্লিট করবে। আশা করি ভালো থাকবে, প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকে এতটুকু শেষ করছি। আসসালামু আলাইকুম।